আমরা এখন দেখি মেসোপটেমিয়ান সভ্যতা। আগে সব কিছু ওভারঅল দেখেছিলাম কি কি সভ্যতা আছে, এখন মেসোপটেমিয়ান সভ্যতা দেখি। মেসো শব্দের অর্থ কিন্তু আমরা জানি মধ্য, আর পটেমাস শব্দের অর্থ হচ্ছে নদী। মেসোপটেমীয় সভ্যতা মানে দুই নদীর মধ্যবর্তী মেসোপটেমিয়া। এই যে আপনার এই নদী ইউফ্রেটিস দেখেন ইরাকের উপর থেকে যাচ্ছে, পার্সিয়ান গালফ থেকে উৎপত্তি। আর এই যে নদী এটার নাম হচ্ছে টাইগ্রিস। এই যে দুই নদী মধ্যবর্তী অঞ্চলে মূলত মনে করা হয় যে উৎপত্তি, কিন্তু উৎপত্তির পরে দেখেন এই ক্রিসেন্ট, ফার্টাইল ক্রিসেন্ট বলে, এই ক্রিসেন্ট বরাবর, এই ক্রিসেন্ট অর্ধচন্দ্রাকৃতি, এই অঞ্চল বরাবর আপনার এই সভ্যতা ছড়িয়ে পড়ে। এই সভ্যতা সম্পর্কে যদি আমরা বলি, 4000 খ্রিস্টপূর্বাব্দের পর এই অঞ্চলে সভ্যতা গড়ে উঠতে থাকে। আপনার সিন্ধু সভ্যতা বেশি পুরাতন নাকি এই সভ্যতা বেশি পুরাতন, এই নিয়ে অনেক ঐতিহাসিকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব মানে বিতর্ক আছে। পশ্চিমে দেখেন এই ইজিপ্ট বা মিশর থেকে শুরু করে এই সভ্যতা একদম পার্সিয়ান গাল পূর্বে এই পারস্য উপসাগরের আগ পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত হয়েছিল। এটা কিন্তু আসলে একক কোনো সভ্যতা এমন না, এটা কিন্তু অনেকগুলো বিভিন্ন সময় বিভিন্ন জাতি এখানে সভ্যতা তৈরি করে। এখানে ধরেন হচ্ছে সুমেরীয়, আক্কাদীয়, বেবিলনীয়, ক্যাসাইট, অ্যাসিরীয়, ক্যালডীয়, এইসব অনেক সভ্যতা গড়ে ওঠে। প্রধান আমরা 4টা ধরি, সব এক। ওই যে আমরা আগেবার পড়েছিলাম সব এক, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালডীয়। সুমেরিয়ানদের বলা হয় আপনার মেসোপটেমীয় সভ্যতার স্রষ্টা মনে করা হয় ওনাদেরকে, কারণ পশ্চিম এশিয়া জাতিগোষ্ঠীর মধ্যে নবপলীয় যে বিপ্লব বা নব্যপ্রস্তর যুগের পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে মেসোপটেমিয়ানরাই এই প্রথম এই অঞ্চলে সভ্যতা গড়ে তোলে এবং মনে করা হয়। কিন্তু এই যে সুমেরিয়ানরা আসলে কোথা থেকে এই অঞ্চলে এসেছিল এটা নিয়ে আসলে নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। তারপর সুমেরিয়ানরা এই অঞ্চলে এসে উর্বর কৃষি জমি পাওয়ার পরে এই অঞ্চলে আস্তে আস্তে তাদের জনসংখ্যা বাড়তে থাকে এবং উত্তরোত্তর উন্নতির ফলে তারা এই অঞ্চলে কি বলে ওকে একটা নতুন সভ্যতার সৃষ্টি করে। অনেকে মনে করে যে তারা ভারতীয় উপমহাদেশ থেকে এসেছিল। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, ভাষা, প্রাথমিক সভ্যতার সাথে তাদের হচ্ছে আপনার মিল পাওয়া যায়। বিশেষ করে সিন্ধু সভ্যতায় মাটির পাত্র, সিলমোহর, এগুলোর সাথে এই সভ্যতার কিছু নিদর্শনে মিল পাওয়া যায়। অনেকে মনে করে এই জন্য ওই অঞ্চল থেকে এনারা এসেছিল। দেখা গেছে আপনার সুমেরীয় সভ্যতা এবং আপনার সিন্ধু সভ্যতা প্রায় সমসাময়িক হবে, এবং অনেকে মনে করে সিন্ধু সভ্যতা প্রাচীন, অনেকে মনে করে হচ্ছে সুমেরীয় সভ্যতা প্রাচীন। সুমেরীয় সভ্যতা অগ্রগতির সময় এক সময় হচ্ছে সেমেটিক ভাষী এরা হচ্ছে সুমের দখল করে এবং আক্কাদ রাজ্য গড়ে তোলে। এর ফলে সুমেরীয় সভ্যতা এই যে আক্কাদীয় রাজবংশের উদ্ভব ঘটে। এরপরে আক্কাদীয় রাজবংশের পরে বর্বর জাতি আবার আক্রমণ করে, এরপর বর্বর জাতিরা আবার আক্কাদ দখল করে নেয়। পরবর্তীতে আবার সুমেরীয়রা উর নগরী, এই যে নগর সুমেরের অনেকগুলো নগর আছে, সবগুলো তো পরাজিত হয়নি, এর মধ্যে উর নগরী ছিল। উর নগরীর তত্ত্বাবধানে বা নেতৃত্বে আবার সেই গুর্তিদের উপরে আক্রমণ করে, সেই গুর্তিদের আক্রমণ করে পরাজিত করে আবার সুমের আক্কাদ নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। এরপর আপনার আবার সুমেরীয়দের কাছ থেকে আমুরীয়রা এই সুমের আক্কাদ দখল করে নেয়। এই আমুরীয়রা আবার পরবর্তীতে বেবিলনীয় সভ্যতা গড়ে তোলে, মানে সুমেরীয়র পরের সভ্যতা বেবিলনীয় সভ্যতা।
তো সুমেরীয় সভ্যতার সমাজ সম্পর্কে যদি আমরা বলতে যাই, সমাজ প্রধানত 3টা শ্রেণীতে বিভক্ত ছিল। সমাজ, সুমেরীয় সমাজ শ্রেণী ছিল 3টা। একটা হচ্ছে অভিজাত সম্প্রদায়, দুই হচ্ছে সাধারণ মানুষ, আর হচ্ছে 3 নাম্বার নিম্ন স্তরের বা দাস। এই 3 শ্রেণীতে। অভিজাত সম্প্রদায় মানে বলতে আপনার চিকিৎসক, পুরোহিত, রাজা, রাজ উপদেষ্টা, উচ্চপদস্থ কর্মকর্তা, এরা সামন্ত প্রভু। এরপরে দ্বিতীয় সাধারণ মানুষ বলতে কারিগর, শ্রমিক, এরা ভূমি মালিক। আর যাদের ভূমি নেই, একদম সর্বনিম্ন স্তরে, যারা অন্যের ভূমিতে দাস হিসাবে কাজ করে, কৃতদাস, এরা হচ্ছে নিম্ন স্তরে, 3য় স্তরের। সুমেরীয় অর্থনীতি। সুমেরীয় অর্থনীতি কি? মূলত সুমেরীয় অর্থনীতি আমরা আগেই জানি যে কৃষিভিত্তিক অর্থনীতি। সেচ ব্যবস্থার উদ্ভাবন করেন। এখানে সেচ ব্যবস্থা ছিল, কাঠের লাঙল ব্যবহার হতো। এছাড়া আপনার এই যে টাইগ্রিস, ইউফ্রেটিস নদী, এই দুইটা হচ্ছে বন্যায় প্লাবিত হয়। এই 2 তীরে যে পলল ডিপোজিট হতো, ওটা থেকে এই অঞ্চল উর্বর ভূমি পরিণত হয়েছিল। ফলে এই অঞ্চলের কৃষি নবপলীয় বিপ্লব সেটাও এই অঞ্চলে ধারণা করা হয়। এই অঞ্চল কৃষিতে খুব ভালো করেছিল। প্রাচীন সভ্যতার অধিকাংশই হচ্ছে আপনার নদীকেন্দ্রিক সভ্যতা, কারণ ওই সময় বন্যায় এবং পানি সেচের জন্য প্রয়োজনীয় আশেপাশে এবং আপনার উৎপাদিত দ্রব্য নিয়ে বাণিজ্য করার ক্ষেত্রেও নদী খুব ফেভারেবল ছিল। নদীকে সভ্যতাগুলো ভিত্তি বলা চলে। তো যদিও সভ্যতার ভিত্তি সম্ভবত লোহা, নৈবত্তিক অনুযায়ী। সুমেরীয় ধর্মতে দেবদেবী ছিল। একেশ্বরবাদী ধর্ম না এটা। যেমন তাদের বিভিন্ন দেবদেবী, শামাস, এনলিল ইত্যাদি। উর্বরতার দেবী আমরা ইশতার হচ্ছে উর্বরতা এবং প্রেমের দেবী। মন্দির, এটা ইম্পর্ট্যান্ট যে মন্দির কি ছিল। মন্দির জিগুরাট, মন্দির ছিল জিগুরাত। আমরা আবার সবগুলো ইনফরমেশন এক জায়গায় শর্টকাটে পড়ব। আগে আমরা একটু বিস্তারিত প্রত্যেকটা সভ্যতা, প্রত্যেকটা না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। প্রথমে আমরা একটা রিক্যাপ দেখেছিলাম কি কি সভ্যতা আছে। এখন আমরা একটু প্রত্যেকটা সভ্যতা নিয়ে কিছু কিছু জানবো। এরপরে আবার সবগুলো মিলে সংক্ষেপে এক জায়গায় করব। এই সুমেরীয় সভ্যতার উরেদের মধ্যে যে একজন রাজা ছিল ডুঙ্গি, আপনার আমরীয়রা যার কাছ থেকে আপনার সুমেরীয় সভ্যতার দখল নেয়, সেই ডুঙ্গির শুধু সুমেরীয় সভ্যতার রাষ্ট্রগুলো একত্রই করে নাই, বরঞ্চ স্থানীয় প্রচলিত আইনগুলো সংগ্রহ করে একটা সংকলন তৈরি করে। এই পরবর্তী যে আপনার ব্যাবিলনীয়, অ্যাশিরীয়, ক্যালদীয়, এগুলা যে আইন, মূলত এই সুমেরীয় আইনেরই ভিত্তি। হাম্মুরাবির যে আমরা একটা জানি হাম্মুরাবি কোড, এই হাম্মুরাবি কোড আইন কিন্তু হাম্মুরাবির নিজের লেখা না, এটা কিন্তু একটা সংকলন। এই সংকলন সুমেরীয় আইনের থেকে কিন্তু সংশোধিত সংস্করণ বলা যায়। এই আইন, তাহলে সুমেরীয় আইন সম্পর্কে জানলে আমরা হাম্মুরাবি আইন সম্পর্কেও কিছুটা জানতে পারবো। সুমেরীয় আইন কেমন? সুমেরীয় আইনগুলো কিছুটা প্রতিশোধমূলক আইন, যেমন চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত টাইপের আইন। এগুলো আবার সবার জন্য আইন, এখানে কিন্তু সবার জন্য সমান না। এখানে কি বলা হয়? প্রতিশোধমূলক আইন বলা যায়, প্রতিশোধমূলক
তারপরে হচ্ছে আইন সবার জন্য সমান না। যেমন দাসের জন্য একটা যে বিচার, দাস অপরাধ করলে বা দাসের প্রতি অপরাধ হলে যে বিচার, একজন সম্ভ্রান্ত লোকের সাথে অপরাধ করলে সেই বিচার না। এবং আইন এখানে নিজে নিজে কাজ করে না। আইনের ক্ষেত্রে যে যার প্রতি অন্যায় হয় তাকে অবশ্যই বাদী হয়ে আপনার বিচার চাইতে হবে, তারপরে তার বিচার কার্য মানে যে অপরাধ করেছে তার বিচার কার্য সম্পাদন হবে। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অপরাধের মধ্যে পার্থক্য করা হয় না এখানে। অপরাধ যেমনই হোক, যদি অপরাধী ইচ্ছা করে নাও করে তবে মানে সাজার কোনো পার্থক্য নেই। যদি লিপির কথা ধরি, আপনার লিপি, সুমেরীয় একটা লিপি যেটা আপনার এক ধরনের পিক্টোগ্রাফি বলা হয়। পিক্টোগ্রাফিক শব্দের অর্থ কি? চিত্রলিপি সম্বন্ধীয় পিক্টোগ্রাফিক ধরনের লেখা। যেমন এই লেখার পিক্টোগ্রাফিক এক ধরনের লিপি, এর সাথে কথ্য ভাষার একটু মিল করে পরবর্তীতে অক্ষর তৈরি করা হয়। এই অক্ষরের যে লিপি, এটার নাম দেওয়া হয়েছিল, নাম ছিল না, কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপিতে লেখা একটা বিখ্যাত কি জানি আমরা, গিলগামেশ। তাহলে এই যে কিউনিফর্ম লিপি, কিউনিফর্ম কথাটা আসছে কিউনিয়াস একটা ল্যাটিন শব্দ। তো কিউনিয়াস শব্দের অর্থ ওয়েজ বা কিলক। এই যিনি এটা নামকরণ করেন, উনি এটা নামকরণ করেন কি হিসাবে? কারণ এখানে মাটির পাতে আপনার কিলক দিয়ে এই লিপিটা লেখা হয়, এই জন্য এই লিপিটার নামকরণ করেন উনি কিউনিফর্ম লিপি। এই যে কিউনিফর্ম লিপির সাহিত্য কি? তাহলে সাহিত্য হচ্ছে গিলগামেশ। তাহলে সুমেরীয় সাহিত্য একটা, সুমেরীয় যুগে বেবিলনীয়রা গিলগামেশ কাব্য রচনা করেন। এই যে আপনার মহাপ্লাবন বা সৃষ্টি তত্ত্ব সংক্রান্ত যেসব মহাকাব্য, এগুলো পরবর্তীতে ইহুদি ওল্ড টেস্টামেন্টে যেগুলো অন্তর্ভুক্ত হয়, এগুলো আপনার সুমেরীয় যুগ থেকেই, সুমেরীয় সাহিত্যেই এগুলোর উল্লেখ পাওয়া যায়। এরপর গিলগামেশ মহাকাব্য, যেমন এটা সুমেরীয় মহাকাব্য আমরা ইংরেজি সাহিত্যে লিটারেচারের সময় পড়ব যে গিলগামেশ রাজার বীরত্ব গাথা নিয়ে। সুমেরীয়রা দিনপঞ্জি আবিষ্কার করে, তারপর কৃষিকাজে বিভিন্ন বিষয় উদ্ভাবন করে, এবং কৃষিকাজের প্রয়োজনে তারা বছরকে 12 মাস, দিন রাত্রিকে ঘন্টায় এবং ঘন্টাকে মিনিটে বিভক্ত করে। এরপর রাতের সময় নিরূপণের জন্য, দিনে তো দিন ঘড়ি থাকে, সূর্য থাকে, কিন্তু রাতের সময় নিরূপণের জন্য জল ঘড়ির আবিষ্কার করে তারা 24 ঘন্টায় একদিন, 7 দিনে এক সপ্তাহ, এই নিয়ম প্রবর্তন করে। এরপর তারা 360 ডিগ্রিকে, বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করে, 60 ভিত্তিক গণনা পদ্ধতি চালু করে। তবে 60 ভিত্তিক গণনা পদ্ধতি চালু করলেও তারা মূলত গণনা করত 10 ভিত্তিকই। তাহলে যদি আমরা যদি একটু করতে চাই সংক্ষেপে, সুমেরীয় বিজ্ঞান হচ্ছে প্রথম দিনপঞ্জি আবিষ্কার। বছরকে 12 মাস, দিনকে 24 ঘন্টা,
সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে। এছাড়াও যে তারপর ঘন্টাকে আবার 60 মিনিটেও ভাগ করে, বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করে। জলঘড়ি আবিষ্কার করছে সুমেরীয়রা। জলঘড়ি রাত্রে আবিষ্কার করে, রাতে সময় দেখতে। প্রথম আইনের সংকলন, প্রথম আইনের সংকলন করে। লিখন পদ্ধতি আবিষ্কার করে, সেচ ব্যবস্থা উদ্ভাবন। এগুলো কিন্তু মেইন বই থেকে আমার তথ্য সংগ্রহ করা, সুতরাং এগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এগুলো আপনার মাস্টার্সের বই থেকে। তাহলে এটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এরপর হচ্ছে বেবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। বেবিলনীয় সভ্যতা, আমরা তো বলেছি যে এলাম দেশীয়রা সুমের ও আমেরাইট দখল করে আক্কাদ দখল করে ফেলে। এলামরাই আপনার বেবিলনীয় সভ্যতা সৃষ্টি করে। রাজধানী স্থানান্তর করে মেসোপটেমিয়ার ফেরাত নদীর পূর্ব তীর, এই যে আমরা তো ফেরাত নদী কি তো বলা হয়নি মনে পড়ে, দজলা ফেরাত, মেসোপটেমিয়া, টাইগ্রিস ইউফ্রেটিসের নাম দজলা, টাইগ্রিসের নাম হচ্ছে দজলা এবং ইউফ্রেটিসের নাম হচ্ছে ফোরাত। তাহলে এই ফোরাত যে নদী, এই পূর্ব তীরে ব্যাবিলন শহর ছিল, সেখানে এরা রাজধানী স্থাপন করে, ফলে এর নাম হচ্ছে বেবিলনীয় সভ্যতা। ব্যাবিলন মূলত একটা শব্দ ব্যাবিল থেকে এসেছে। ব্যাবিল যার অর্থ দ্বারা হচ্ছে ব্যাবিলনীয়, অর্থ দ্বারা এভাবে হচ্ছে দেবতার শহর, দেবতার শহর বা দেবতার নগর। এটা করেছিল মূলত গ্রিকরা। ব্যাবিলনীয়রা কিন্তু আগের যে সুমেরীয়, তাদের অবদানগুলো ধ্বংস করে না, ধ্বংস না করে বরং তাদের অবদানগুলো নিজেদের উন্নয়নের জন্য গ্রহণ করে। যেমন অ্যামেরাইট যে হাম্বুরাবি, উনি কিন্তু হাম্বুরাবি কোড প্রবর্তন করেছিলেন, যেগুলো আগের আমাদের সুমেরীয় আইনেরই বলা যায় একটা সংস্করণ। হাম্বুরাবির সময় উনি খণ্ড বিখণ্ড যে নগর রাষ্ট্রগুলো, ওগুলো সব একত্রিত করেন। প্রায় 42 বছর উনি ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকার সময় উনি
আইনের মানে কেন্দ্রীয় শাসনের মতো শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং আইনের সংস্করণ তৈরি করেন, যা তো আমরা জানি হাম্মুরাবি কোড নামে পরিচিত। এই জন্য বেবিলনের ইতিহাসে এই সময় স্বর্ণযুগ বলা হয়। এরপরে কিন্তু ক্যাসাইটরা বেবিলন দখল করে নেয়। ক্যাসাইটরা ছিল হচ্ছে বর্বর জাতি, ওনারা কোনো সভ্যতা গড়ে তুলতে পারে নাই। এর পরবর্তীতে ক্যাসাইটদের বিতরণ করে অ্যাসিরীয়রা এই অঞ্চল দখল করেছিল। অ্যাসিরীয়রা এই অঞ্চল দখল করে অ্যাসিরীয় সভ্যতা তৈরি করেছিল। হাম্মুরাবির সম্পর্কে যদি আমরা একটু জানি, হাম্মুরাবি একজন শাসক এবং দুর্ধর্ষ যোদ্ধা। উনি এই বেবিলনীয় সভ্যতার ক্ষমতায় আসার পরে উনি নিজেকে প্রজাদের পিতা হিসাবে ঘোষণা করেন এবং শুধু বেবিলন না, আশেপাশের আক্কাদ, সুমের এসব রাজ্যেরও রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন। উনি একটা কেন্দ্রীয় আইন ব্যবস্থার প্রচলন করেন, যেটা ওনার চিঠিপত্র, নির্দেশনামা এগুলো থেকে জানা যায় পরবর্তীতে। উনি একটা আইন, আমরা জানি উনি আইনের সংকলন তৈরি করেন, আইনের স্বীকৃত বিধিবদ্ধ আইন সংকলন তৈরি করেন। তার আইন সংকলনগুলা পৃথিবীর আইন প্রণয়নের ইতিহাসে সর্বপ্রথম আইন সংকলন পৃথিবীর আমরা কিন্তু পড়েছি যে এর আগে সুমেরীয় সভ্যতা আইন প্রবর্তন করেন। কে প্রবর্তন করেছিলেন ডুঙ্গি। কিন্তু তাকে আমরা বলিনি, সর্বপ্রথম বলল ডুঙ্গিকে আমরা ইতিহাসে সর্বপ্রথম আইন প্রণেতা হিসাবে বলিনি, কারণ সেই আইনটা ছিল অপূর্ণাঙ্গ আর এটা ছিল পূর্ণাঙ্গ আইন। এটা উনি অনেক ধরনের আইন একত্র করে সংকলন তৈরি করেন। আর একটা কৃতিত্ব কি, উনি এই আইন সংগ্রহকে পুঁথির মতো ব্যবহার করেন, সংবিধানের মতো, এবং উনি এটা অ্যাপ্লাই করতে পেরেছিলেন। এখানে প্রায় 282টি আইন সংকলিত হয়। এই সংকলিত আইনগুলো আপনার বেবিলনীয় ভাষায় খোদাই করা। কিভাবে পাওয়া যায়? আইনগুলো মূলত দুইটা স্তম্ভের গায়ে পাওয়া যায়। এইভাবে এই যে দুইটা স্তম্ভ, এখানে মধ্যে আবার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে হাম্মুরাবি, উনি স্বয়ং, এবং উপরে ওনার দেবতা ওনার বই, আইনের সংকলন ওনার হাতে তুলে দিচ্ছে, এরকম একটা ভাস্কর্য। এবং এই যে এই দুই থামে বরাবর হচ্ছে আপনার আইনগুলো সংবাদপত্রের মতো লিখে যাওয়া। এই যে স্তম্ভটা, এটা হচ্ছে ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। আর কিছু আইনের একটা উদাহরণ দিই আমরা, যে যদি কোনো সৈন্য, কর আদায়কারী, দায়িত্বপ্রাপ্ত অফিসার যদি কর্মস্থলে অনুপস্থিত হয় এবং তার স্থলে যদি কাউকে না দিয়ে যায়, নিযুক্ত না করে দিয়ে যায়, তাহলে সেই কর্মকর্তার মৃত্যুদণ্ড হবে। আর ধরেন যদি একজন লোক আর একজন লোকের নামে হত্যার অভিযোগ আনে এবং সেই হত্যার অভিযোগ যদি প্রমাণ করতে না পারে, তাহলে সেই লোকের মৃত্যুদণ্ড হবে। এরপর একটা লোক যদি আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষ্য প্রমাণ করতে না পারে, তাহলে সাক্ষ্যদাতা মৃত্যুদণ্ড হবে। মানে ওনার অ্যাকচুয়ালি ওনার আইনের মধ্যে প্রচুর পরিমাণ মৃত্যুদণ্ড আছে।
কোনো মহিলা যদি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে এবং অভিযোগ প্রমাণ করতে না পারে, তাহলে সেই মহিলাকে পানিতে ডুবিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা হয়তো অনেকের জন্য খুব পছন্দের আইন। কিন্তু চুক্তি ছাড়া কেউ কোনো কিছু কিনলে বা কেউ কোনো কিছু বিক্রি করলে এটা চুরি করেছে বলে গণ্য হবে, তার শাস্তি মৃত্যুদণ্ড। আর দাসের ক্ষেত্রে ওনার নিয়মগুলো যেমন হচ্ছে, যদি দাস যদি মহিলা হয় এবং যদি তার প্রভু তাকে হচ্ছে বিবাহ করে, তার দাস মুক্ত হয়ে যাবে। আবার যদি দাসের বিবাহ বহির্ভূত দাসের পেটে যদি মালিকের বাচ্চা হয়, সেক্ষেত্রে সেই বাচ্চা আপনার সাধারণ মানুষ মানে স্বাধীন মানুষ হিসাবে পরিচয় পেতে পারবে। সে বংশ পরম্পরায় তাকে দাস বৃত্তি করতে হবে না, এই ধরনের আইন। আবার হত্যা জখম সংক্রান্ত আইন আছে। তবে একটা জিনিস হচ্ছে, আমরা জেনেছিলাম যে সুমেরীয় আইনে সবার জন্য আইন এক না। এক্ষেত্রেও সেই একই জিনিস কিন্তু, কারণ সুমেরীয় আইন থেকে অ্যাডপ্ট করা হয়েছে। ধরেন একজন অভিজাত কোনো ব্যক্তির যদি চক্ষু নষ্ট করে কেউ, তাহলে অপরাধীরও চক্ষু নষ্ট করে ফেলা হবে। আবার কোনো অভিজাত যদি সাধারণ শ্রেণী কারো চক্ষু নষ্ট করে, তাহলে তার শাস্তি হচ্ছে 1 মিনা রৌপ্য মুদ্রা। আবার অভিজাত যদি কোনো দাসের চোখ নষ্ট করে বা হাড় ভেঙে ফেলে, তবে দাসকে অর্ধেক, 1 মিনা না, অর্ধেক মিনা জরিমানা দিতে হবে। চিকিৎসা করতে গিয়ে যদি চোখ নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে শল্য চিকিৎসকের হাত কেটে ফেলা হবে। এছাড়া পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় গাথুস শহরে, বেবিলনের। বেবিলনীয়রাও 30 দিনে 1 মাস, 12 মাস বা 360 দিনে 1 বছর নির্ধারণ করে। এনাদের একটা মাস ছিল, অনেক সময় বছর মেলানোর জন্য এরা অতিরিক্ত মাস গণনা করতো, এটার নাম হচ্ছে মল মাস। এছাড়া এরাও এদের সপ্তাহ ছিল 7 দিনে। তবে আমরা মেইন বইয়ে কিন্তু এগুলো পেলেও, এই যে বৃত্তকে 360, কিন্তু আমি কিন্তু ডাইজেস্টগুলোতে ইনফরমেশন অন্যরকম দেখি দেয়। যেমন আপনার জলঘড়ি, এটা ঠিকই সুমেরীয় লেখা, জলঘড়ি সুমেরীয় লেখা। তারপরে বৃত্তকে 360 ডিগ্রি, এটা কিন্তু ক্যালডিও লেখা বইতে, ক্যালডিও। তারপর বছরকে 12 মাস, 12টি রাশিচক্র, এটা আবার লেখা হচ্ছে ক্যালডিও। বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত, এটা ক্যালডিও না, এটা সম্ভবত অ্যাশেরিও ছিল, অ্যাশেরিও। এরপরে এভাবে আপনার বই টু বই ভেরি করে, কিন্তু আমি কিন্তু এটা যেখান থেকে পড়াচ্ছি, এটা মেইন বই থেকে পড়াচ্ছি, আপনার মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভ্যতার ইতিহাস বই থেকে। এটা মাস্টার্সের একটা টেক্সট বই হিসেবে ব্যবহার করা হয়। এবার বেবিলন শহর থেকে আমরা এবার যে অ্যাশরীয় সভ্যতা পড়ি, বেবিলন শহর থেকে আপনার অ্যাশরীয় হচ্ছে বেবিলন শহর থেকে 300 মাইল উত্তরে আপনার জাগ্রস পর্বতের মধ্যে একটা ভূখণ্ড ছিল। এটার নাম হচ্ছে আশুর। এই যে আশুর শহর, এই আশুর শহরকে কেন্দ্র করে অ্যাশরীয় সভ্যতা গড়ে ওঠে। হাম্বুরাবির সময়, হাম্বুরাবি কিন্তু প্রায় অন্য যে অঞ্চলগুলো সুমেরীয় সভ্যতা, সেগুলো দখল করে নিয়েছিল এবং করদ রাজ্যে পরিণত করেছিল। এই আশুরও কিন্তু ছিল একটা করদ রাজ্য। এক সময় যখন
বিভিন্ন আক্রমণে হাম্বুরাবি বিপর্যস্ত অবস্থায় গিয়েছিল, তখন এটা স্বাধীন হয়ে যায়। এই যে শামসি আদাদ এক, উনি প্রথম বিদেশি প্রভাব মুক্ত করেন আশুরকে। অ্যাশরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় ওনাকে। আমরা যখন পরবর্তীতে এই সভ্যতাগুলোর সামেশন করব, তখন কিন্তু এখানে তথ্য কিছু পরিবর্তন করে দেখা গেছে আমরা আবার ইসের তথ্যগুলো জানবো, ডাইজেস্টের তথ্যগুলো। কারণ মেইন বইতে এটা থাকলেও আবার ডাইজেস্টে অন্যরকম তথ্য দেওয়া, হয়তো বই টু বই ভ্যারি করতে পারে। অ্যাশরীয়রা কিন্তু একসময় ইসরায়েল দখল করেছিল। সার্গন টু নামে একজন শাসক, উনি ইসরায়েলে দিকে আক্রমণ করেন এবং ইসরায়েলে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাশরীয় সাম্রাজ্যে আসলে প্রধান বৈশিষ্ট্য ছিল সামরিক যুদ্ধবিগ্রহ। এগুলো এখানে যুদ্ধবিগ্রহ বিশৃঙ্খলা লেগেই থাকতো। সমাজ ব্যবস্থা দেখা যায় মোরাললেস ওই প্রথম সুমেরীয় সভ্যতার মতোই 3 ভাগ অভিজাত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী। মূলত এই সামরিক বাদটা খুব বেশি বিকাশ লাভ করে আপনার সার্গন টু, যার কথা বললাম, যিনি প্রথম ইসরায়েলের অংশ দখল করেছেন। উনি আসার পর থেকে ক্ষুদ্র রাষ্ট্রগুলা দখল করা শুরু করেন এবং আশেপাশে সিরিয়া, ইসরায়েল, মিশর এইসব জায়গায় অংশ বিশেষ উনি দখল করে নেন। মূলত এদের কিছু অংশ এরা টাইগ্রিসের পাশে হলেও এদের ম্যাক্সিমাম জায়গা ছিল মরুভূমি, মালভূমি, ফলে এদের কৃষির সম্ভাবনা কম ছিল। তাই তারা অন্য দেশ জয় করার চিন্তা, অন্য এলাকা অঞ্চল জয় করে ভিতরে অন্তর্ভুক্ত করতে চাইতো। এইখান থেকে তাদের যুদ্ধ সামরিক নীতি চলে আসে এবং এদের সেনাবাহিনীও তৈরি করে এবং সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক বাহিনী 4 ভাগে ভাগ, পদাতিক, ভারী পদাতিক, অশ্বারোহী, এরপরে হচ্ছে যুদ্ধ বিগ্রহ রথে, ধরেন ওই যে মহাভারত রামায়ণগুলোতে টিভিতে দেখা যায় হিন্দু ধর্মের বিভিন্ন ইয়াতে রথ চলে যুদ্ধ করতে যাচ্ছে, এই ধরনের বাহিনীও ছিল। অ্যাশরীয়দের অবদানের মধ্যে আমরা পড়েছি, যে বিভিন্ন জায়গায় পড়েছি আমি, 360 বৃত্তকে 360 ডিগ্রিতে, প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করে। এটা আমরা কিন্তু আগে এটা পড়েছি, এখানে 360 ডিগ্রিতে বিভক্ত করে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই তথ্যটা দেওয়া। সুতরাং যদি পরীক্ষা আসে, যদি একটা অপশন থাকে তো ভালো, আর 2টা থাকলে অ্যাশরীয় দাগানো ভালো। ভূপৃষ্ঠকে তারা অক্ষাংশ দ্রাঘিমাংশের মতো পৃথিবীকে রেখায় ভাগ করে। আমরা কি জানি, এর পরবর্তী আমরা জানি ক্যালডিও সভ্যতা। তা আমরা জেনেছিলাম ক্যালডিও বা দীর্ঘিকার দিয়েও লেখা যায় ক্যালডিও। তো বাংলা একাডেমির নিয়ম আবার যে নতুন যে বিদেশি শব্দে রস্বীকার দিতে হবে। ক্যালডিও আমরা যে জেনেছিলাম যে প্রথমে বেবিলন থেকে অ্যাশরীয়রা যখন দখল করে, তখন বেবিলন থেকে রাজধানী আশুরে নিয়ে যায়। ক্যালডিও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবুকাদনেছার, উনি করেন কি, উনি এই আশুর থেকে আবার রাজধানী, যে সাম্রাজ্য স্থাপন করেন, রাজধানী নিয়ে যান ধ্বংসপ্রাপ্ত আগের যে ব্যাবিলন, যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যুদ্ধে, ব্যাবিলনে রাজধানী পুনঃস্থাপন করেন। এই জন্য এর নাম কি, এই জন্য এই সভ্যতার নাম আবার নব্য ব্যাবিলনীয় সভ্যতাও বলা হয়। নব্য
ব্যাবিলনীয় সভ্যতা বলা হয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়। এরা চেষ্টা করে আবার ওই যে হাম্মুরাবির আইন প্রতিষ্ঠা এবং ওই সময়কার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে। এই যে নেবুকাদনেচার কে ছিলেন? নেবুকাদনেচার মূলত ওইখানে যে আশুর শাসিত যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর যে প্রতিনিধি থাকে আশুরে, সেখানে উনি ক্যালদীয় রাজপ্রতিনিধি ছিলেন। অ্যাশীয় সাম্রাজ্যে ক্যালদীয় রাজপ্রতিনিধি। অ্যাশীয় শেষ রাজা দ্বিতীয় আশুরের সময় উনি শাসন ক্ষমতা ঠিকমতো ধরে রাখতে পারতেছিলেন না, শাসন ক্ষমতা দুর্বল হয়ে যায়। তখন উনি এই লোক কিছু লোকের সাথে, পারস্যের মিডিদের সাথে ষড়যন্ত্র করে যুক্ত হয়ে যুদ্ধ করে, অভিযান চালিয়ে আশুর সাম্রাজ্যের পতন ঘটায় এবং আবার আপনার ক্যালদীয় সাম্রাজ্যের প্রবর্তন করে এবং রাজধানী আবার বেবিলনে নিয়ে যায়। এই সাম্রাজ্যের আরেকজন নেবুচাঁদনেজার। নেবুচাঁদনেজার নামটা আমাদের সবার পরিচিত। বেবিলন শহরে প্রচুর সৌন্দর্যের বিস্তার করেন। তার সময় নগরকে স্বপ্নীল নগরী বলা হতো। হিব্রুদের রাজধানী, এছাড়া তিনি হিব্রুদের রাজধানী জেরুজালেম ধ্বংস করেন এবং হিব্রুদের বেবিলনের দাস হিসাবে বিক্রি করতে শুরু করেন। হাজার হাজার ইহুদিকে বেবিলনিয়াতে দেশান্তরী হতে বাধ্য করা হয়। দেশটিতে বেবিলনের একটা সাম্রাজ্য হিসাবে মানে জেরুজালেমকে পরিণত করা হয়। এরপর পারস্য সম্রাট দ্বিতীয় সাইরাস যে অত্যাচারে বিরক্ত হয়ে ইহুদিরা পারস্য সম্রাট দ্বিতীয় সাইরাসকে সাহায্য করা শুরু করে। দ্বিতীয় সাইরাস একটু ইন্টারাপশন হয়ে গেছিল। বেবিলনের আক্রমণ করেন পারস্য সম্রাট দ্বিতীয় সাইরাস আক্রমণ করেন। ওনার এই বেবিলন আক্রমণে সহায়তা করে ইহুদিরা এবং উনি জয়ী হওয়ার পরে ইহুদিদের মুক্তি দিয়ে দেন, দাসত্ব মুক্তি দেন। এই বাইবেলে ওল্ড টেস্টামেন্টে এই সম্পর্কে উল্লেখ আছে যে কীভাবে ইহুদিদের নিপীড়ন শেষ হয়ে নতুন শাসক এসে ইহুদিদের মুক্তি দেন। এই জন্য ইহুদিরা ওনাকে ঈশ্বরানুগৃহীত রাজা বলে সম্বোধন করে। আর নেবুচাঁদনেজারের কথা আমরা বলেছিলাম যে নেবুচাঁদনেজার আপনার এই শহরকে খুব সুন্দর শহরে রূপান্তরিত করেছিল। তো উনি স্থাপত্য বেশ করেছিল, পুরনো মন্দির সংস্কার করেছিল, দ্য টাওয়ার অফ ব্যাবেল তৈরি করেছিল। এরপরে এছাড়া ওনার একটা সম্পর্কে আমরা সবাই জানি নেবুচাঁদনেজারের, তার নাম হলো বেবিলনের ঝুলন্ত উদ্যান। বেবিলনের ঝুলন্ত উদ্যান। এই বেবিলনের ঝুলন্ত উদ্যানে আপনার রানী এসিটিসের মনোরঞ্জনের জন্য ফটকের সামনে ধাপে ধাপে পিরামিডের মতো উপর নিচে বড় উপরে ছোট এইভাবে করতে করতে উদ্যানের মতো ধাপে ধাপে করা হয়, যেগুলোতে গাছ স্থাপন করা হয়। এই উদ্যানটা উপর থেকে দেখতে যেমন ঝুলন্ত উদ্যানের মতো লাগতো, এই জন্য এর নাম বেবিলনের ঝুলন্ত উদ্যান। বর্তমানে যদিও এটি নেই। এই ঝুলন্ত উদ্যানকে আপনার গ্রিকগণ পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসাবে অভিহিত করেছিলেন। তাহলে আমরা প্রথম অংশ যদি একটা সারসংক্ষেপ করি, মানব সমাজের বিবর্তনের ইতিহাস এবং মেসোপটেমিয় সভ্যতা, মানে প্রায় প্রথম অংশ।
পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স আনুমানিক 450 কোটি বছর। এরপর পৃথিবীর মানুষ এসেছে 2 মিলিয়ন বছর পূর্বে, 20,000 বছর পূর্বে আধুনিক যুগে শুরু হয়। সোজা চলা মানুষ এসেছে 20,000 বছর পূর্বে। মানব সভ্যতার বিবর্তন, আমরা বিভিন্ন ধরনের বিবর্তন পড়েছি। এর মধ্যে একটা একটু দেখি। ওই আগের আমাদের যে ক্লাস ছিল যুগ বিভাগ সম্পর্কে, ওখানে অনেক ধরনের বিবর্তন পড়েছি, ইতিহাস পড়েছি। প্রস্তর একটা বিবর্তন আছে, প্রস্তর যুগ, তারপর ব্রোঞ্জ যুগ, তারপর লৌহ যুগ। এর মধ্যে একটা তাম্র যুগও আছে, কিন্তু এখানে আমরা এই যুগ বিভাগটা নেই। এই দুটো আবার ধাতু যুগ। প্রস্তর যুগের মধ্যে আমরা দেখেছিলাম নব্য, মধ্য এবং প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের প্রধান আবিষ্কার ছিল আগুনের আবিষ্কার, আর এগুলো আছে পাথরের যন্ত্রপাতির আবিষ্কার। এরপর ব্রোঞ্জ কীভাবে তৈরি হয়, একটা নৈবেদ্য। ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিন মিলে ব্রোঞ্জ। প্রথম ধাতু হিসাবে ব্যবহার শুরু হয় কিন্তু তামার। এই যে সিস্টেমটা 3S সিস্টেম, এটা কার জানি মনে আছে? এটা হচ্ছে ক্রিশ্চিয়ান থমসন এর 3S সিস্টেম। তো 3S সিস্টেম, এই 3S সিস্টেম মূলত ক্রিশ্চিয়ান থমসন একজন কিউরেটর জাদুঘরের। এই জাদুঘরের জিনিসপত্র এক জায়গায় পুরাতন থেকে নতুন এইভাবে সাজানোর বেসিসে উনি এই জিনিসটা লক্ষ্য করে এখান থেকে উনি এই তত্ত্ব দেন। লৌহ যুগ, আধুনিক সভ্যতার ভিত্তি কিন্তু লোহা আবিষ্কৃত হয় এশিয়ার মাইনরে। কোথায় চলে গেল? প্রাগৈতিহাসিক আমরা কয়েকটা সংক্ষেপে জানি। প্রাগৈতিহাসিক, জীবাশ্ম, প্রাগৈতিহাসিক, মানব জীবাশ্ম। কি আছে মানব জীবাশ্ম? যেমন আমরা ওখানে অনেকগুলো নাম জানছিলাম, এখানে কয়েকটা জানি। জাভা কোথায়? জাপান, ইন্দোনেশিয়ার পূর্ব জাভায়, এটা হচ্ছে 1891 সালে আবিষ্কৃত হয়। এখানে ছিল খুলি ও দাঁত। আর 1907 সালে যেটা এরপরে, সেটা ছিল হেইডেলবার্গ। এটা ছিল হচ্ছে জার্মানির হেইডেলবার্গে। এখানে চোয়ালের আবিষ্কৃত হয়। এরপরে হচ্ছে 1929 আর 1978। 1929 হচ্ছে আপনার পিকিং কোথায় আমরা জানি সবাই, চীনের পিকিং মানব। আর লুসি হচ্ছে 1978 সালে। এটা লুসিকে পাওয়া যাচ্ছে ইথিওপিয়ায় আবিষ্কৃত হয় লুসির কঙ্কাল। এছাড়া নৃগোষ্ঠী যদি আমরা ভাবি, ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রয়েড আর অস্ট্রেলীয়। আমরা আগে এগুলো পড়েছি। এখন জাস্ট এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ আদি অস্ট্রেলীয়। আর এই যে মঙ্গোলীয়, কি আমাদের দেশে আদিবাসীরা ম্যাক্সিমাম মঙ্গোলীয়। তারপর সংস্কৃতির উন্নত অবস্থাকে সভ্যতা বলে। আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে সভ্যতার সূচনা হয়। প্রাচীন সভ্যতা অভ্যুদয় ঘটে এশিয়া ও আফ্রিকায়।
প্রাচীন সভ্যতার পীঠস্থান হচ্ছে নদীগুলো। নদীর অববাহিকায় আপনার পলল জমা হওয়ার ফলে ভূমি উর্বর হয়, সেখানে কৃষির উন্নতি হয় এবং জল সেচ দিতে সুবিধা থাকে, কৃষির ফলন ভালো হয় এবং কৃষিজ উৎপন্ন ফসল নদীপথে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দ্রব্য, যারা বণিকরা আছে এরা নদীপথে এসে এই নদীর অববাহিকায় বিভিন্ন দ্রব্যাদি নিয়ে আসতো, বিধায় এখানে সভ্যতা গড়ে ওঠে। এরপর প্রাচীন সভ্যতার মধ্যে যে আমরা মেসোপটেমীয় সভ্যতা, একটু সংক্ষেপে মেসোপটেমীয় সভ্যতা পটেমীয় সভ্যতার অবস্থান আমরা যে ম্যাপে আগে দেখেছি, এখন টাইগ্রিস ইউফ্রেটিস মানে দজলা আর ফোরাত নদীর অববাহিকার মধ্যবর্তী অঞ্চল এবং আশেপাশে এই মেসোপটেমীয় সভ্যতা, যেখানে বর্তমানে বলা যায় হচ্ছে তুরস্ক, তারপর সিরিয়া, ইরান, ইরাক, কুয়েত, এইসব জায়গায় মূলত এই সভ্যতার বিস্তৃতি ছিল। মেসোপটেমীয় সভ্যতা ছিল হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা সবচেয়ে প্রাচীন লিপি কি? সুমেরীয় সভ্যতা কিউনিফর্ম লিপিতে গিলগামেশ মহাকাব্য লিখিত হয়। আবিষ্কার কি? সুমেরীয়দের প্রধান আবিষ্কার, আমরা এই আবিষ্কার নিয়ে যখন ওখানে পড়েছিলাম তখন দেখা গেছে একই আবিষ্কার বইতে আপনার এক বইতে এক জায়গায় দেওয়া। দেখা গেছে ডাইজেস্টগুলোতে 360 ডিগ্রি বৃত্তকে বিভক্ত করার কথা, আপনার মেইন বইতে অনেক জায়গায় সুমেরীয় সভ্যতার মধ্যে দেওয়া, আবার ডাইজেস্টে দেওয়া হচ্ছে 360 ডিগ্রি আপনার ক্যালডীয় সভ্যতার মধ্যে, ক্যালডীয় না, অ্যাসিরীয় সভ্যতার মধ্যে। আমরা ডাইজেস্ট অনুযায়ী পড়া ভালো, আমরা এখানে ডাইজেস্ট অনুযায়ী করতেছি যে আবিষ্কার, সুমেরীয় সভ্যতা আবিষ্কার, তাহলে চাকা আবিষ্কার, আর রাতে সময় দেখার জন্য জলঘড়ি আবিষ্কার, দিনে তো সূর্য দেখে সময় নির্ণয় করতে পারতো, জলঘড়ি আবিষ্কার, তারপর চন্দ্রপঞ্জিকা, চাকা, জলঘড়ি, চন্দ্রপঞ্জিকা। এরপরে আপনার একজন বিখ্যাত শাসক, আইনের প্রবর্তক ছিল হচ্ছে উরনামু, লিখিত আইন প্রবর্তক। তারপরে সুমেরীয়, পরে হচ্ছে বেবিলনীয়। স্থপতি হচ্ছে এমিরাইট নেতা হাম্বুরাবি। যদি আমরা একটু এ পাশে দেখি যে প্রথমে ছিল সুমেরীয়দের থেকে সুমেরীয় রাজা ডুঙ্গি মারা যাওয়ার পর সুমেরীয় নগররাষ্ট্রগুলো ভেঙে যেতে শুরু করে। সেই ফাঁকে এমিরাইটরা আপনার সুমেরীয় সভ্যতা দখল করে আপনার বেবিলনীয় সভ্যতা প্রতিষ্ঠা করে। ওরে বাবা একটু কম করো, ক্লাস নিচ্ছি। এরপর অ্যাসিরীয়দের রাজা হচ্ছে শামসি আদাদ ওয়ান। উনি প্রথমে বেবিলনীয় সাম্রাজ্যের দুর্বলতার উনি আস্তে আস্তে আশুর শহরের রাজধানী স্থাপন করেন এবং অ্যাসিরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আশুর শব্দের থেকে অ্যাসিরীয় এসেছে। আশুর শব্দ অর্থ সুজলা সমতল ভূমি। যাই হোক, অ্যাসিরীয়র পরে এসেছে ক্যালডীয়। ওরা আবার হচ্ছে আপনার অ্যাসিরীয় সম্রাট আপনার নবপলেসারকে
নেবো পালেসারকে আপনার নেবো পালেসার হচ্ছে আপনার অ্যাসিরীয় যে তৎকালীন শহর নগরাষ্ট্র জয় করে এবং ক্যালদীয় সভ্যতা গড়ে তোলে এবং পূর্ববর্তী রাজধানী যেমন ব্যাবিলনীয় ছিল উনিও আবার ব্যাবিলনে স্থানান্তর করেন রাজধানী। এই জন্য এর নাম আছে নব্য ব্যাবিলনীয় সভ্যতা। এই নব্য ব্যাবিলনীয় সভ্যতা ক্যালদীয় সভ্যতা, এর কিন্তু আর একটা নাম হচ্ছে আক্কাদীয় সভ্যতা। যে নেবো পালেসার যিনি উনি কিন্তু অ্যাসিরীয় সাম্রাজ্যেরই একজন রাজপ্রতিনিধি ছিলেন। অ্যাসিরীয় শেষ রাজা দ্বিতীয় আসুর যখন দুর্বল শাসনের দিক থেকে দুর্বল হয়ে পড়েন, তখন উনি পারস্যের মিরদের সাথে যৌথভাবে অভিযান চালিয়ে অ্যাসিরীয় সাম্রাজ্যের পতন ঘটান। কিন্তু এই যে টোটাল আবার মেসোপটেমিয়ান সভ্যতা, এটা কিন্তু শেষ পর্যন্ত পারস্যরাই আবার মেসোপটেমিয়ান সভ্যতার ইতি ঘটায়। এখানে এই অঞ্চলে পারস্য সভ্যতা চলে আসে। এখন আমরা পড়তেছিলাম বেবিলনীয় স্থাপত্যি এমিরেট নেতা হাম্মুরাবির জানি আমরা হাম্মুরাবি কোড আছে, হাম্মুরাবি আইন সংশ্লিষ্ট কোড যেগুলো আমরা আগে পড়েছি। এখানে ধারা ছিল কয়টা? 282 ধারা। আর সবচেয়ে প্রাচীন মানচিত্র এই সভ্যতা অঙ্কিত হয় গাথুর শহরে পাওয়া যায়। গাথুর শহরে ধ্বংসাবশেষে পাওয়া যায়। এরপর হচ্ছে ব্যাবিলনীয়র পরে অ্যাসিরীয় আর আছে ক্যালদীয়। অ্যাসিরীয়রা 360 ডিগ্রিতে বৃত্তকে ভাগ করে। তাহলে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করতে পারলে আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ এইভাবে মনে রাখবো। তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ সিস্টেম চালু করে। অক্ষাংশ দ্রাঘিমাংশে পৃথিবীকে ভাগ। আবার এই যে অ্যাসিরীয় আশুর হচ্ছে প্রথম সামরিক রাষ্ট্র। এরা হচ্ছে বিগ্রহ করে আশেপাশের রাষ্ট্রগুলোকেও নতুন সাম্রাজ্য নতুন এলাকা বিজয়ের করত। এবার আছে ক্যালদীয়। ক্যালদীয় সভ্যতার সম্রাট হচ্ছে নেবো পালেসার। তারপর হচ্ছে নেবুচাদনেজার। এরা নেবুচাদনেজার পরিচিত যে ঝুলন্ত উদ্যানের জন্য বেবিলনের ঝুলন্ত উদ্যান। এটাকে সপ্তম আচার্য আখ্যা দিয়েছে কিন্তু গ্রিকরা। এই বেবিলনের ঝুলন্ত উদ্যান কিন্তু ইরাকে অবস্থিত ছিল। বর্তমানে কিন্তু এর কোনো ট্রেস নাই। এটা ঝুলন্ত ঠিক না, এর উদ্যানটা কেমন স্টেপ বাই স্টেপ এইভাবে এখানে একদম উপরে পিরামিডের মতো এবং প্রত্যেক স্তরে গাছ লাগানো। উপর থেকে দেখলে মনে হয় যেন ঝুলানো। অবদান কি? ক্যালদীয় সভ্যতা অবদান, এরা সপ্তাহকে 7 দিনে দিনকে 12 ঘন্টায় বিভক্ত করে। এছাড়া এরা 12টি নক্ষত্রপুঞ্জ আর হচ্ছে 12টি রাশিচক্রের ধারণা দেন। যাই হোক, পরে আমরা দেখবো হচ্ছে মিশরীয় সভ্যতা।